আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম এবং আজকে এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পার্ট 2 এ আপনাদের সকলকে স্বাগত। তো পার্ট 1 এ আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করেছি এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির যে একদম বেসিক আলোচনা করে সেগুলো করেছি। সুতরাং পার্ট 1 সবাইকে দেখার আহ্বান থাকবে। এছাড়া আমরা মিডল ইস্টের পর্ব করেছি 6টা, সেটা নিয়েও সবাইকে আহ্বান থাকলো যে সেই ভিডিওগুলো যাতে দেখি, এতে হচ্ছে পররাষ্ট্রনীতিগুলো বুঝতে সহজ হবে আমাদের এবং হচ্ছে ভূ রাজনৈতিক বিষয়গুলো বোঝা খুব সহজ হবে আমাদের জন্য, সমসাময়িক এবং বিগত ভূ রাজনৈতিক ইস্যুগুলো। সো এই পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে একটু ডেপথে যাবো এবং ডেপথ থেকে একদম ইতিহাস থেকে শুরু করবো যে যুক্তরাষ্ট্র আসলে কীভাবে তাদের পররাষ্ট্রনীতিগুলোকে শেপ করেছে, কীভাবে তাদের পররাষ্ট্রনীতিগুলো আসলে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। সো এর জন্য ইতিহাস জানাটা একটু জরুরি। সো সো মার্কিন যুক্তরাষ্ট্রের গোড়ার দিকে যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের পররাষ্ট্রনীতি ছিল বিশ্ব রাজনীতি থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক রাখা। সো বিশ্ব রাজনীতি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার সেই পররাষ্ট্রনীতিকে আইসোলেশনিজম বলা হয়। পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর পররাষ্ট্রনীতিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভিত বা ফাউন্ডেশন বলা হয়। জেমস মনরোর যে পররাষ্ট্রনীতি ছিল সেটাকে 19 শতকে মূলত 1823 সালে জেমস মনরো পরাশক্তি হওয়ার যে ভিত গেঁথে দিয়েছিলেন সেটার উপর ভিত্তি করে নির্ভর করে মূলত যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে। মনরোর নীতি ছিল বহির্বিশ্ব থেকে নিজেকে দূরে রেখে যুক্তরাষ্ট্রকে আগে শক্তিশালী করতে হবে, কারণ বৈশ্বিক রাজনীতিতে আধিপত্য করতে প্রথমে প্রয়োজন শক্তি সঞ্চয়। যুক্তরাষ্ট্র তার নিজ ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে মাথা ঘামাবে না এবং অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটা ছিল জেমস মনরোর নীতি। এটা দ্বারা জেমস মনরো ইউরোপীয়দের একটি মেসেজ দিয়েছিল যে আমরা তোমাদের ওই দিকে মানে ইউরোপে যাব না, তোমরাও আমাদের এদিকে মানে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় এসো না। এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি ট্র্যাপ ছিল। যুক্তরাষ্ট্র এই সময়টাতে নিরবচ্ছিন্ন হয়ে নিজেকে শক্তিশালী করার পরিকল্পনা করেছিল। আর এই 100 বছর যুক্তরাষ্ট্র নিজের ঘর গুছিয়েছে, কারণ বিশ্বের পরাশক্তি হতে হলে নিজেকে আগে শক্তিশালী হতে হবে। তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের অর্থনীতি, রাজনীতি, মিলিটারি, প্রযুক্তিগত উন্নতিতে মনোনিবেশ করে, অর্থাৎ বিশ্বের রাজনীতিতে প্রবেশের পূর্বে যুক্তরাষ্ট্র নিজেকে প্রথমে শক্তিশালী করেছে। মোটামুটিভাবে শক্তিশালী হওয়ার পর বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক রাজনীতিতে নিজের আধিপত্য জানান দিয়েছে। যুক্তরাষ্ট্র যে সময়টাতে নিজেকে গড়েছে সেই সময়টাতে ইউরোপীয় রাষ্ট্রগুলো একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছিল। মনরোর এই পররাষ্ট্রনীতি মনরো ডক্ট্রিন হিসেবে পরিচিত। ল্যাটিন আমেরিকার অধ্যায়ে বা আলোচনায় যখন আমরা আলোচনা করব তখন আসলে মনরো ডক্ট্রিন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যখন ল্যাটিন আমেরিকা নিয়ে পড়বো আমরা, কারণ সেখানে মনরো ডক্ট্রিন নীতিটা মনরো ডক্ট্রিনটা খুব বেশি আসলে কাজ করে। তো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো নিজেকে শক্তিশালী করার পর সগৌরবে বিশ্ব রাজনীতিতে পদার্পণ করে যুক্তরাষ্ট্র, সেটা সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে। তো 1913 থেকে 1921 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিল উড্রো উইলসন। 28তম এই মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পতন নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি 14টি দফা পেশ করেন। এটাই ইতিহাসে দ্য 14 পয়েন্টস বা 14 দফা নীতি হিসেবে পরিচিত। কে দিয়েছিলেন? উড্রো উইলসন। তিনি 28তম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের। 14 পয়েন্টের সর্বশেষ 14তম যে পয়েন্ট, সেই পয়েন্টে তিনি লিগ অব নেশনস প্রতিষ্ঠার কথা বলেন। উইলসন লিগ অব নেশনসের স্রষ্টা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জরুরি অবস্থার কারণে তৃতীয় মেয়াদে আবার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। 14 দফা দাবিতে গোপন চুক্তি, বাণিজ্য, আচ্ছা এই জিনিসটা কেন একটু মানে মেনশন করা হলো সেটা একটু দেখি। যুক্তরাষ্ট্র কিন্তু পরপর 2বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না, কিন্তু ওই সময় জরুরি অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এই জন্য তিনি পরপর 3বার প্রেসিডেন্ট হয়েছিলেন। সো 14 দফা দাবিতে গোপন চুক্তি, বাণিজ্য শুল্ক, ঔপনিবেশিক বিবাদ, অস্ত্র প্রতিযোগিতা ইত্যাদির অবসান ঘটানোর কথা বলা হলে বিশ্বের বহু দেশ তা মেনে নিয়েছিল। সো উইলসনের 14 দফা দাবিগুলো যুদ্ধোত্তর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি রচনা করতে পেরেছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর মার্কিন নীতি নির্ধারকরা জেমস মনরোর বিচ্ছিন্নতাবাদের নীতি পরিত্যাগ করে তখন ক্ষমতায় ছিলেন হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রুম্যান দেখলেন বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের স্থায়ীকরণ করতে তার কিছু শিষ্য প্রয়োজন, যারা যুক্তরাষ্ট্রকে প্রোটোকল দেবে, যারা পেছনে থেকে জি ভাই বলবে। সো ফলশ্রুতিতে 1947 সালে ট্রুম্যান হাজির হলেন মার্শাল প্ল্যান নিয়ে। বিশ্বযুদ্ধের প্রভাবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক সংকট তীব্র হয়। অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপে কমিউনিস্ট ভাবাদর্শের দ্রুত প্রসার ঘটে।
ফ্রান্সের শ্রমিকরা দলে দলে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে থাকে। এভাবে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে দ্রুতগতিতে সোভিয়েত আধিপত্য বিস্তার লাভ করতে থাকে। এমন পরিস্থিতিতে ইউরোপের সাম্যবাদ এবং রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ করতে ইউরোপে বিপুল পরিমাণ ঋণ দানের মাধ্যমে এই অঞ্চলে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটাতে, অর্থ সাহায্যের মাধ্যমে সেখানে একটি যুক্তরাষ্ট্রের অনুগত রাষ্ট্রযুক্ত গঠন করতে এবং তাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে প্রভাব খাটাতেই মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল। কে নিয়েছিলেন? ট্রুম্যান। যুক্তরাষ্ট্র তাতে দারুণভাবে সফল হয়েছিল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইউরোপীয় রাষ্ট্রগুলো দ্রুত সময়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। সোভিয়েত আধিপত্য হ্রাস এবং কমিউনিজমের প্রভাব রোধ করতে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলো নিয়ে 1949 সালে ন্যাটো জোট গঠন করে। এতে করে যুক্তরাষ্ট্র তার কিছু অনুগত রাষ্ট্র পেয়ে যায়। ট্রুম্যান কমিউনিজম প্রতিরোধে মধ্যপ্রাচ্যে সেন্টো জোট এবং দক্ষিণ এশিয়াতে সিয়েটো জোট গঠন হয়েছিল। ট্রুম্যানের পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বনাম রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। হ্যারি ট্রুম্যানের পররাষ্ট্রনীতি মার্কিন ইতিহাসে ট্রুম্যান ডক্ট্রিন হিসেবে পরিচিত। ট্রুম্যান 1945 থেকে 1953 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন আইজেনহাওয়ার। 1953 থেকে 1960 সাল পর্যন্ত আইজেনহাওয়ার পূর্ববর্তী প্রেসিডেন্টের নীতি অনুসরণ করলেন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব হ্রাসে তাদেরকে বৈদেশিক সাহায্য দেওয়ার কর্মসূচি গ্রহণ করলেন। তারপর ক্ষমতায় আসেন আলোচিত প্রেসিডেন্ট জন এফ কেনেডি। 1960 সাল থেকে 1963 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জন এফ কেনেডিও পূর্বসূরিদের নীতি অনুসরণ করেন এবং জন এফ কেনেডির এই সময়টাতে কিন্তু কিউবায় অস্ত্র সংকট হয়। ওইটা কিন্তু অনেক বড় ঘটনা, ওটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সো ওই সময় সোভিয়েত ইউনিয়নের সাথে দ্বন্দ্ব আরও তীব্রতর হয়। কেনেডির শাসনামলে 1962 সালে মূলত কিউবার মিসাইল যে সংকটটা সেটা কিন্তু হয়েছিল। সুতরাং বিশ্বে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল মূলত ওই মিসাইল সংকটকে নিয়ে। এটা নিয়ে আমরা খুব বেশি আজকে আলোচনা করবো না যদিও। 1959 সালে ফিদেল কাস্ত্রোর হাত ধরে কিউবায় অভ্যন্তরীণ বিপ্লব ঘটে আর স্বৈরাচার বাতিস্তা পরিচালনা সরকারের পতন ঘটে। আর সে বছরই ফিদেল কাস্ত্রোর হাত ধরে কিউবায় চালু হয় সমাজতন্ত্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে মাত্র 90 কিলোমিটার দূরে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্র কখনো মেনে নিতে পারেনি। ফিদেল কাস্ত্রোর সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক গভীর হতে শুরু করে। ফিদেল কাস্ত্রোকে উৎখাত করতে কিউবায় আক্রমণের পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কেনেডি সরকার যুক্তরাষ্ট্র। কিন্তু কিছু কিউবান ছিল যারা সমাজতন্ত্র বিরোধী, তাদেরকে যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা দিয়েছিল। তারা কিউবাতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাহায্য প্রার্থনা করে আর তাতে সাড়া দেয় তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশেভ। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন অতি গোপনীয়তায় কিউবায় পারমাণবিক বোমা বহনে সক্ষম হয় এরকম অসংখ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পাঠায়। কিউবায় এই যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, আশা করছি সেই ভিডিওতে আপনারা দেখছেন। তো কিউবায় বসে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি সহ 9টি প্রধান শহরকে টার্গেট করে সোভিয়েত ইউনিয়ন। উল্লেখ্য থাকে এখানে যে এর আগে যুক্তরাষ্ট্র গোপনে ইতালি এবং তুরস্কে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বসিয়ে সোভিয়েত ইউনিয়নকে যে হুমকি দিয়েছিল তার এক প্রকার পাল্টা জবাব ছিল এটি। তাই তুরস্ক এবং ইতালিতে কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে আসলে যুক্তরাষ্ট্র কী বসেছিল? ক্ষেপণাস্ত্র বসেছিল। তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সোভিয়েত এর ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা জেনে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কেনেডিকে কিউবা দখল করতে এবং সোভিয়েত এর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরামর্শ দেন তার রাজনৈতিক উপদেষ্টারা, কিন্তু কেনেডি কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করলেন। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ বা হটলাইন চালু হয়। প্রচণ্ড বাকবিতণ্ডার পর কেনেডি নিকিতা ক্রুশ্চেভের সাথে চুক্তি করেন যে যুক্তরাষ্ট্র ইতালি এবং তুরস্ক থেকে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অপসারণ করবে। এর বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন কিউবায় থাকা তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে। আর ইতিহাসে এটাই কিউবান মিসাইল ক্রাইসিস বা কিউবান ক্ষেপণাস্ত্র সংকট হিসেবে পরিচিত। আর উভয় পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমন অবস্থাকে বলা হয় ডিটেন্ট বা দাতাত। একটু খেয়াল করব এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো, এই যে মূলত নেগোসিয়েশনটা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে, এটা কিন্তু ট্র্যাক 1 ডিপ্লোমেসির মাধ্যমে হয় নাই, এটা ট্র্যাক 2 বা ট্র্যাক 3 ডিপ্লোমেসির মধ্যে হয়েছে। এখন এই ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 কি এগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে ডিপ্লোমেসি নিয়ে, তো ওইখানে বিস্তারিত আলোচনা আছে। একটু সংক্ষেপে যদি বলি, যখন আসলে পররাষ্ট্রমন্ত্রী থেকে পররাষ্ট্রমন্ত্রী যোগাযোগ করবে অথবা প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান যোগাযোগ করবে, তখন সেটাকে ট্র্যাক 1 ডিপ্লোমেসি বলা হয়। সো এখানে কিন্তু এমনটা হয়নি। এখানে কিন্তু জন এফ কেনেডির ভাই ছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল
রবার্ট এফ কেনেডি। ওই রবার্ট এফ কেনেডি মূলত কিন্তু এই নেগোসিয়েশনে কাজ করেছিলেন। সো এটা খেয়াল করব। আমাদেরও বাংলাদেশে কিন্তু অ্যাটর্নি জেনারেল আছে। আমাদের জাতিসংঘ তো না, আমাদের সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের কিন্তু অ্যাটর্নি জেনারেল আছে। তো অ্যাটর্নি জেনারেল হলো আমাদের সরকারের যে অ্যাডভোকেট, তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, সর্বোচ্চ পর্যায়ের অ্যাডভোকেট যেটাই হোক। সো রবার্ট এফ কেনেডি, যিনি হচ্ছে জন এফ কেনেডির ভাই ছিলেন, তিনি আসলে ওই সময় মধ্যস্থতা করেছেন বা এই নেগোসিয়েশনটা করেছেন আসলে রাশিয়ার সাথে। সুতরাং এটা ট্র্যাক 1 ডিপ্লোমেসি না, তিনি আসলে রাষ্ট্রপ্রধান না। ট্র্যাক 2 ডিপ্লোমেসির মধ্যে পড়ে বা ট্র্যাক 3 মধ্যে অনেকে ফেলবে এটাকে। যাই হোক, সো কেনেডি এই বিষয় শেষে ক্ষমতায় আসেন। কেনেডির যে এই পুরো পিরিয়ড থাকে ক্ষমতার, তারপরে ক্ষমতায় আসেন হচ্ছে জনসন। 1963 থেকে 1968 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জনসন। তার শাসনামলে তথা 1965 সালে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। তাহলে খেয়াল করুন, 1962 সালে যুক্তরাষ্ট্র কিউবা মিসাইল সংকটে যুক্ত হলো, 1965 সালে ভিয়েতনাম যুদ্ধে যুক্ত হয়ে গেল। তারপর শুরু হয় নিক্সন কিসিঞ্জার জুটি। সো প্রেসিডেন্ট নিক্সন 1969 থেকে 1976 সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তার আমলে শুরু হয়েছিল। তাহলে 1971 সালে কিন্তু ক্ষমতা ছিলেন কে? প্রেসিডেন্ট নিক্সন। তিনি জনসনের শুরু করা ভিয়েতনাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটান। তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ 1972 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে SALT I চুক্তি স্বাক্ষরিত করেন, যার পুনরূপ কি? যার পুনরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। এটা নিয়েও কিন্তু আমাদের একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো চিলির সমাজতান্ত্রিক সরকার সালভাদর আলেন্দেকে উৎখাত করা হয় মূলত তার নির্দেশে। কার নির্দেশে? এই হচ্ছে এই নিক্সনের নির্দেশে। এরপর জিমি কার্টার যুগ শুরু হয়। 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘদিন ধরেই মিশর ও ইসরায়েল বিভিন্ন সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্বে লিপ্ত ছিল। 1948 থেকে 1973 সালের মধ্যে তিনটি আরব ইসরায়েল যুদ্ধ হয়। জিমি কার্টারের নেতৃত্বে সংঘাত নিরলসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র, যাকে বলা হয় ক্যাম্প ডেভিডে প্রায় 2 সপ্তাহ গোপন আলোচনার পর 1978 সালের 17 সেপ্টেম্বরে ক্যাম্প ডেভিড নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ক্যাম্প ডেভিড চুক্তি। মিশরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের পক্ষে প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন। মধ্যপ্রাচ্যে তথাকথিত শান্তিতে অবদান রাখায় 1978 সালে আনোয়ার সাদাত এবং মেনাহেম বেগিন যৌথভাবে শান্তি নোবেল পুরস্কার লাভ করে। এই চুক্তিতে মূলত ইসরায়েলকে কৌশলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, আর মিশর তার অনেক সীমানা হারায়। চুক্তির কারণে মিশরকে 1979 সালে আরব লীগ থেকেও বহিষ্কার করা হয়। এই কোন চুক্তির কারণে? এই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। তারপর ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। 2 মেয়াদে 1981 থেকে 1988 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তার পুরো শাসনামলে সোভিয়েত আফগান যুদ্ধটা হয়েছিল তার পুরো শাসনামলে। তো 1979 সালে জিমি কার্টারের আমলে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করে। রোনাল্ড রিগানের আমলে সোভিয়েত আফগান যুদ্ধ চরম আকার ধারণ করে। সাম্রাজ্যবাদী সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়তে থাকা স্থানীয় আফগান মুজাহিদিনকে সহযোগিতা করে রিগান সরকার। রিগানের সহযোগিতায় সোভিয়েত বাহিনী আফগান থেকে পিছু হটতে বাধ্য হয়। আফগান থেকে সৈন্য অপসারণের সিদ্ধান্ত নেয় সোভিয়েত সরকার। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মধ্যে 1987 সালে নিরস্ত্রীকরণ বা INF চুক্তি স্বাক্ষরিত হয়, যার পুনরূপ ছিল ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি INF। রিগান অধ্যায়ের পরিসমাপ্তি হলে ক্ষমতায় আসেন জর্জ হারবার্ট ওয়াকার বুশ, যিনি সিনিয়র বুশ হিসেবে পরিচিত। তার শাসনামল ছিল 1979 থেকে 1993 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি তার শাসনামলে। তিনি রোনাল্ড রিগানের নীতিকেই অনুসরণ করেন। তার শাসনামলে 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তিনি রিগানের গৃহীত INF চুক্তি বাস্তবায়ন করতে বায়োলজিক্যাল ওয়েপন্স রাশিয়ার নীতিও গ্রহণ করেছিলেন। স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি হয় তার আমলেই। তখন মধ্যপ্রাচ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয়। এই প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আমরা মিডল ইস্ট পার্ট 1-এ বিস্তর আলোচনা করেছি। কুয়েত অতীতে ইরাকের একটি অংশ ছিল। এজন্য ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দাবি করেন যে যুদ্ধ করে হলেও তিনি কুয়েত পুনরুদ্ধার করবেন, এবং এটার জন্যই কিন্তু আসলে যুদ্ধটা লাগে, ইরাক-ইরান যুদ্ধ। এবং ইরাক-ইরান যুদ্ধ না, ইরাকের সাথে যে যুদ্ধটা লাগে কুয়েত, যে যুক্তরাষ্ট্র ব্লক ছিল, এটা আমরা কিন্তু আলোচনা করেছি মিডল ইস্ট পর্বে। তো সাদ্দাম হোসেন 1990 সালের 2 আগস্ট কুয়েতে প্রায় 2 লক্ষ সেনা পাঠালে কুয়েত তার কোনো প্রতিরোধ করতে পারে নাই। সাদ্দাম হোসেন কুয়েত দখল করে কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আতঙ্কিত হয়েছিল যে তেল সমৃদ্ধ আরব দুনিয়া এভাবে সাদ্দাম হোসেনের নিয়ন্ত্রণে চলে গেলে তাদের প্রভূত ক্ষতি হতে পারে। এজন্য সিনিয়র বুশ প্রশাসন সক্রিয়ভাবে ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 1991 সালে 15 জানুয়ারির মধ্যে কুয়েত থেকে ইরাক
সরে না এলে ইরাকের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছিল জাতিসংঘ। জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী 1991 সালের 15ই জানুয়ারি ইরাক আক্রমণ করে। 7 মাস ধরে চলা এই যুদ্ধে নির্বিচারে প্রচুর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে মারা যায় হাজারো মানুষ। শীঘ্রই কুয়েত থেকে ইরাকের বাহিনী সরে আসতে বাধ্য হয় এবং যুদ্ধে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়। এটাই প্রথম অবসরকারী যুদ্ধ হিসেবে পরিচিত এবং এটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি। এই যুদ্ধের কাহিনী, এই যুদ্ধ কীভাবে হলো, কী কী প্রভাব, সবই আলোচনা করেছিলাম আমরা মিডল ইস্ট পার্ট একে। তারপর ক্ষমতায় আসেন বিল ক্লিনটন। 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত মোট 6 বছরে তিনি প্রেসিডেন্ট ছিলেন। বিল ক্লিনটন প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি 2000 সালে বাংলাদেশ সফর করেছিলেন। বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন এর বন্ধু হলেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। বলা হয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিলেন। স্নায়ুদ্ধ শেষে নতুন বিশ্ব ব্যবস্থা ছিল যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি। একক বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শাসন কেমন হওয়া উচিত সে সম্পর্কে থিসিস নিয়ে হাজির হন ক্লিনটনের বৈদেশিক নীতি অ্যাডভাইজার স্যামুয়েল হ্যান্টিংটন। উপস্থাপন করেন সভ্যতার সংঘাত তত্ত্ব। এই তত্ত্বকে ওয়েপন হিসেবে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যকে ভূরাজনৈতিক প্লেগ্রাউন্ডে পরিণত করে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টরা। ক্লিনটনের পর ক্ষমতায় আসলেন জুনিয়র বুশ। জর্জ ডব্লিউ বুশ 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি জুনিয়র বুশ হিসেবে পরিচিত। তিনি ছিলেন পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট ওয়াকার বুশের ছেলে। পররাষ্ট্রনীতিতে তার বাবাকেও ছাপিয়ে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল প্রথমে যুদ্ধ দিয়েই। 9/11 বা টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলাকে জের ধরে 2001 সালে বুশ প্রশাসন আফগানিস্তানে হামলা চালায়। শুরু হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধ, ওয়ার এগেইনস্ট টেরোরিজম। হামলার মাধ্যমে আফগানিস্তানের তখনকার তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তার পিতার শাসনামলে সংগঠিত হয়েছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ। তিনি আসার পর সংগঠিত হয়েছে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। বুশ প্রশাসন দাবি করে যে আমেরিকাকে আক্রমণ করার জন্য সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক পরমাস্ত্র মজুত করেছে। অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়েদার সঙ্গে সাদ্দাম হোসেনের যোগসূত্র রয়েছে। এসব অভিযোগে 2003 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ করেন। শুরু হয় যুদ্ধ, আর এটাই দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ হিসেবে পরিচিত, যার বিস্তারিত ব্যাখ্যা আমরা করেছি অলরেডি। তার শাসনামলে 2008 সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। খেয়াল করে দেখব এই যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে তিনি যেগুলো অভিযোগ এনেছিলেন সেগুলো আসলে পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় নাই। জুনিয়র বুশের পর 44তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2009 সালে হোয়াইট হাউসে আসেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। যখন ওভাল অফিসে ঢোকেন তখন জুনিয়র বুশ ও ক্লিনটন কর্তৃক তৈরিকৃত অনেক সমস্যা তাকে মোকাবিলা করতে হয়। ক্ষমতায় বসার মাত্র 2 বছর পরেই তথা 2011 সালে মধ্যপ্রাচ্যে শুরু হয় স্বৈরাচারী বিরোধী আন্দোলন, যেটা ইতিহাসে আরব বসন্ত হিসেবে পরিচিত। তিউনিসিয়াতে শুরু হয় এই আন্দোলনে পতন হয় তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা আরব বিশ্বে। লিবিয়ায় পতন ঘটে মোহাম্মদ গাদ্দাফির, মিশরে পতন ঘটে হোসনি মোবারকের, ইয়েমেনের ক্ষমতাচ্যুত হয় 3 দশক ধরে ক্ষমতায় থাকা একনায়ক আবদুল্লাহ সালেহ। আরব বসন্তের শুরু থেকে সেখানকার বিপ্লবীদের সমর্থন দিয়ে যাওয়া ওবামা প্রশাসন ব্যর্থ হয় বিপ্লবীদের শাসনতান্ত্রিক বিবর্তনের পথ দেখাতে। এসব দেশে কয়েক বছর পরেই পুনরায় ফিরে এসেছে সামরিক শাসন। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন সহ অনেক দেশে সরকার বনাম বিদ্রোহীদের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। সেই সংঘাত কাজে লাগিয়ে আরব বিশ্বে উত্থান ঘটে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয় IS এর মতো জঙ্গি গোষ্ঠীর। সিরিয়াকে কেন্দ্র করে পরাশক্তিগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে। সরকার বদলেছে, প্রেসিডেন্ট পাল্টাচ্ছে, বদলায়নি যুদ্ধবাজ নীতি। 2012 সালে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। বারাক ওবামার প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে যেমন ছিল, তার দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য আরও বহুগুণে অনিরাপদ হয়েছে। ওবামার দ্বিতীয় মেয়াদের শাসনামলে বিশ্ব রাজনীতিতে যে দুটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হয় সেগুলো হচ্ছে 6 জাতির P5+1 চুক্তি এবং প্যারিস জলবায়ু চুক্তি। 2006 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদের এক বক্তব্যে উঠে এসেছিল ইরানের কাছে পারমাণবিক প্রযুক্তি রয়েছে। সেই ঘোষণা থেকেই মূলত ইরান সংকট জন্ম নেয়। ইরানের পরমাণু কর্মসূচি বিস্তার রোধে 2006 সালে জুন মাসে একটি জোট গঠিত হয়। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র আর জার্মানি মিলে সেই জোট গঠিত হওয়ার তার নাম দেওয়া হয় P5+1 বা 6 বিশ্ব শক্তির জোট। এই জোট দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারেনি। অবশেষে 2015 সালে বারাক ওবামার নেতৃত্বে ইরানের সাথে 6 জাতির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের পারমাণবিক কর্মসূচি সংকুচিত করার প্রতিশ্রুতিতে বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইরানের উপর থেকে জ্বালানি এবং ব্যাংকিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে। এটা ওবামা প্রশাসনের অন্যতম কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের দাবি ইরান গোপনে ঠিকই পারমাণবিক কার্যক্রম চালিয়ে গিয়েছে।
শাসনাবলী 2015 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয় COP21 সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি সই হয়। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে এই চুক্তি স্থির হয়। অদূর ভবিষ্যতে বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসা এই চুক্তি স্থির করা হয়। উপরোক্ত এই দুটি বিষয় ওবামার পররাষ্ট্রনীতি অর্জন হলেও তার থেকে বিশ্ব যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার আমলে বিদেশে অন্তত 540 বারেরও বেশি অভিযান চালানো হয়েছে। তার আমলে শুরু হওয়া সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ এখনও চলমান। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম একদম যুক্তরাষ্ট্রের শুরু থেকে একদম শুরু করে মানে একদম তাদের ভিত্তি থেকেও শুরু করে একদম মনরো ডক্ট্রিন সেখান থেকে শুরু করে একদম বারাক ওবামার আমল পর্যন্ত 2015 সাল বা 16 সাল পর্যন্ত আমরা আলোচনা করলাম যে কীভাবে এক একজন প্রেসিডেন্ট আসলেন, তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করলেন, পররাষ্ট্রনীতি যখন যেটা দরকার ছিল সেটা নিলেন এবং তারপর কীভাবে তারা বিভিন্ন জায়গায় শাসন করলো, কীভাবে বিভিন্ন জায়গায় তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করলো। এই পর্যন্ত আজকের আমরা আলোচনা। আগামী দিন আমরা 2016 সাল বা 15 সালের পর থেকে যে আলোচনাগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সেগুলো আলোচনা করব এবং আগামী দিন পার্ট 3-তে যুক্তরাষ্ট্র ফরেন পলিসি পার্ট 3-তে আমরা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির যে বিষয়গুলো সেগুলোকে সমাপ্ত করব আশা করছি এবং এটা আমরা করতে সমর্থ হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের পার্ট 2 এখানে সমাপ্ত হচ্ছে। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের আমাদের যে আলোচনাটি সেটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।